আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রায় তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী সহ 14 জনের তালিকা প্রকাশ করেছে দলটি। এদিকে চেয়ারপারসনের রোগমুক্তি কামনা করে আজও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। বিস্তারিত দেখুন শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে লন্ডন যাত্রায় বেগম জিয়ার সাথে থাকা 14 জনের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন তার ছোট পুত্রবধূ সায়েদা শামিলা রহমান, ডক্টর আবু জাফর, মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ ও মোহাম্মদ জাফর ইকবাল। বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে থাকছেন মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সাইদ শামিন মাহফুজ। এদিকে আজও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটের রেঙ্গা মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট 3 আসনের দলের প্রার্থী এম এ মালেকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনায় দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় দোয়া মাহফিলে অংশ নেন খুলনা 2 আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু সহ অন্যরা। পরে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। মাদারীপুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দোয়া করা হয় আপু সিংহের নেত্রীর সুস্থতা কামনায়। কুমিল্লার নাঙ্গলকোটে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন দিদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে দোয়া মাহফিল আয়োজন করে জেলা সাংবাদিক ইউনিয়ন। এছাড়া সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। তিনি সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। নূর, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তো এই ব্যাপারে লন্ডন যাত্রার প্রস্তুতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? লোপা, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড সর্বসম্মতিক্রমে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আনুষ্ঠানিকভাবে তাকে কখন নাগাদ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হতে পারে, এয়ারপোর্টে অথবা অন্য যে জায়গা থেকে কখন নাগাদ বিদেশের জন্য ফ্লাইট হবে, সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যেটি আমাদেরকে ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে সেটি হচ্ছে মধ্যরাত 1টা থেকে সকাল পর্যন্ত এই সময়টার মধ্যে তাকে নিয়ে যাওয়া হতে পারে। এবং অনানুষ্ঠানিক অসমর্থিত সূত্র থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, কাতারের যেই আমির, তার যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্স রাত 1টার পরে এসে বাংলাদেশে পৌঁছাবে এবং সেটি সকাল নাগাদ, একেবারে ভোর রাত নাগাদ বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে, এমনটা আমরা জানতে পেরেছি। এবং এখান থেকে এই এভারকেয়ার হসপিটাল যেটি, এটির পাশে যেহেতু আজকে SSF বা সামরিক বাহিনীর পক্ষ থেকে 2টি হেলিকপ্টারে মহড়া দেওয়া হয়েছে এবং 2টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে অস্থায়ী, যেগুলো একেবারে এভারকেয়ার হাসপাতালের ঠিক পাশে একটি স্কুল, সেই স্কুলের মাঠ এবং তার পাশে আরও একটি হেলিপ্যাড। এই 2টি হেলিপ্যাডে যেহেতু হেলিকপ্টার নামানো হয়েছে, সেই হিসেবে অনেকে ধারণা করছেন এবং অনানুষ্ঠানিকভাবে আমরা জানতে পেরেছি এই হেলিকপ্টারে করে তাকে একটি মিলিটারি এয়ার বেজে নেওয়া হতে পারে এবং সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এটিও নিশ্চিত করে, যেহেতু দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে অথবা ডাক্তারদের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়নি, সেজন্য সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিভিন্ন সূত্র থেকে আসলে আমরা জানতে পেরেছি এমনটাই, যে তাকে এখান থেকে হেলিকপ্টারে করে এয়ারবেজে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং এই ঘোষণার পরও আজকে যখন ডাক্তার AZM জাহিদ হোসেন বিকেলে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এই ঘোষণা যখন দিয়েছেন, তারপর থেকেও এভারকেয়ার হাসপাতালের সামনে যে এই সড়কটি রয়েছে, এখানে বিএনপি নেতাকর্মী, বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করেন, সাধারণ মানুষ, যারা উদ্বিগ্ন মানুষ রয়েছেন, তারা এখানে আসছেন, তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন
দেশের সমস্ত মানুষের কাছে তারা আহ্বান জানাচ্ছেন যাতে করে সবাই বেগম জিয়ার জন্য দোয়া করেন এবং তিনি আবারও সুস্থ হয়ে উঠে এদেশের মানুষের রাজনৈতিক নেতৃত্ব যাতে গ্রহণ করতে পারেন সেজন্য যাতে সবাই দোয়া করে সেই আহ্বান তারা আসলে জানাচ্ছেন। লোপা, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রস্তুতি সম্পর্কে। ভিভিআইপি প্রোটোকল শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সরকারের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন, আইন অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ সুবিধা দেয়া হবে বেগম জিয়াকে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে। ক্যাবিনেট পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান বন পরিবেশ উপদেষ্টা। বলেন, পুলিশ বাহিনীকে আরও দক্ষ, মানবিক এবং সামাজিক দ্বন্দ্ব নিরসনের উপযোগী করে গড়ে তোলার সুপারিশ দেবে এই কমিশন। এছাড়াও বন বৃক্ষ সংরক্ষণ আইন ও বন্যপ্রাণী আইন 2025 অধ্যাদেশেরও চূড়ান্ত অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। হয়েছে এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হয়েছে। পুলিশের সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পুলিশের পেশাগত যে সংখ্যকগুলো আছে এগুলো নিরসনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর সাথে সরকারের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার কাজ হচ্ছে এই কমিশনের। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জয় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী 10 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। বৃহস্পতিবার জয় এবং পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এদিকে জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন। আসামি পক্ষের শুনানির জন্য 10 ডিসেম্বর দিন ধার্য রেখেছে ট্রাইব্যুনাল। এর পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে এবং যারই প্রেক্ষিতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে। বিএনপি যথাসময়ে নির্বাচন চায়। দলের চেয়ারপারসনের অসুস্থতায় বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া নির্বাচনের উপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। নজরুল ইসলাম বলেন, তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে চিন্তিত নয় বিএনপি। তিনি যথাসময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এছাড়াও সবাই যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে ভোট গ্রহণের সময় কিংবা বুথ বাড়ানোর প্রস্তাব দিয়েছে দলটি। তবে প্রবাসীদের ভোটে উপস্থিতি বাড়াতে এনআইডি বাধ্যতামূলক না করে পাসপোর্টকেও অন্তর্ভুক্ত করা উচিত। আর ভোটের ব্যালট সরকারি প্রেস ছাড়া বেসরকারি কোনো প্রতিষ্ঠানে না ছাপানোর জোর দাবিও তোলেন নজরুল ইসলাম খান। আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে, কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভোট হবে একটা ব্যালটে না, 2টা ব্যালট। এটা কি করে সম্ভব? মানে এটা অনেক লোক তো ভোট দিতে পারবে না। ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন, তারা বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে। এগুলো অনেক কিছু তারা মাথায় আছে, আমরা পরামর্শ করেছি। যেমন ধরেন 8টা থেকে 4টে, সেটা 7:30 থেকে 4:30 করা যায় কিনা, বা কোনোভাবে একটু সময় বাড়ায় সবাই ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা যায় কিনা। চাঁদাবাজি ও সন্ত্রাস করে যারা নব্য ফ্যাসিজম কায়েম করতে চায়
তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে ৮ দলের সমাবেশে তিনি এই কথা বলেন। জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠান, লেভেল প্লেইং ফিল্ড সহ দ্রুত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। দলীয় প্রার্থীর ছবি আর প্রতীকের ব্যানার পোস্টার হাতে মিছিল নিয়ে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সমাবেশে যোগ দেন 4 জেলার জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। লেভেল প্লেইং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হবে, সে কথাও বলেন বক্তারা। কোরআন এবং সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম হবে, ইনশাআল্লাহ কায়েম হবে। এই আইন চালু করার জন্য 8 দল ঐক্যবদ্ধ হয়েছে। এটার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? দ্বিতীয় স্বাধীনতা আবু সাইদ আর মুগ্ধ তারা জীবন দিয়ে শুরু করে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। অধিকাংশ মানুষ তার দেশ পরিবর্তন চায়, দুর্নীতিবাদদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, ভোট ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা আন্দোলনবদ্ধ হয়েছি, আরো অনেক দল আসবে। আমরা সম্মিলিতভাবে আমরা নির্বাচন করব। কোন জনপ্রতিনিধির মধ্যে যেন চাঁদাবাজ, দুর্নীতিবাদ ধরতে না পারে। সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার বৈষম্য নিরসন করতে এসে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। একসময় মুসলিম শিশুদের দিনের শুরু হতো মক্তব দিয়ে। আজ সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তবে হারানো সেই আলোকিত ধারাকে ফিরিয়ে আনতেই শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের বিশেষ ইসলামী প্রতিযোগিতা মক্তব অলিম্পিয়াড 2026 সিজন 1। সকালে এনটিভির কনফারেন্স রুমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। শিশুদের ইসলামিক জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতেই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান কর্তৃপক্ষ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আছে প্রজাপতি কমিউনিকেশন। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সকালের সুমধুর আজানের ধ্বনিতে ঘুমভাঙা মুসলিম শিশু কিশোরদের দিনের পথ চলাটা শুরু হতো মক্তবে। কায়দা থেকে কোরআন, কালিমা থেকে নামাজ, ইসলামের প্রাথমিক সব শিক্ষা সেখানে তারা হৃদয়ে ধারণ করত। সেই মক্তবই ছিল নৈতিকতার প্রথম স্কুল। কিন্তু সময়ের আবর্তে আধুনিকতার স্রোতে ইসলামী মৌলিক শিক্ষার সেই সোনালী অধ্যায় অনেকটাই স্মৃতি। হারিয়ে যেতে বসা সেই আলোকিত ধারাকেই নতুন করে ফিরিয়ে আনতে শুরু হচ্ছে বিশেষ ইসলামী জ্ঞানভিত্তিক জাতীয় প্রতিযোগিতা মক্তব অলিম্পিয়াড 2026 সিজন 1। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংস্কৃতির বিস্তৃতিতে দীর্ঘদিন ধরেই মক্তব কার্যক্রম অবহেলিত। শিশু বয়স থেকেই তাদের ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে তৈরি করতে এমন আয়োজন। এই কার্যক্রমে 6 থেকে 12 বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আমাদের বাংলাদেশে অবহেলিত যে মক্তব ব্যবস্থা আছে, যেটি মূলত শিশু বাচ্চাদের শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত, তাদের জ্ঞানে, তাদের মননে এবং মগজে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন এবং দ্বীনের মৌলিক বিষয়গুলির প্রতি যে আগ্রহ এবং আকর্ষণ, সেটি যদি আমরা ছোট বয়সী এই বীজটা তাদের মাথায় আমরা দিতে পারি, তাহলে এটি তাদের মৃত্যু পর্যন্ত চলার পাথেয় হয়ে থাকবে। এই অনুষ্ঠানটি শুধুমাত্র গুনগুন করে কোরআন তিলাওয়াত শোনার মতো হবে না, এটি ছাপিয়ে জ্ঞানের সব চমৎকার বিষয় বাচ্চারা এত সুন্দর করে বলবে। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, মক্তব এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মুসলমানরা প্রথম ইসলামিক ভাবধারায় হাতে কলমে শিক্ষা নেয়। এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী প্রজন্ম ইসলামকে ধারণ করে ইসলামী চিন্তায় গড়ে উঠুক, সেই চেষ্টা করা হচ্ছে। আমরা যারা ছোট ছিলাম তারা অনেকেই, মেজরিটি আমরা মক্তবে গিয়েছি, মক্তবে পড়াশোনা করেছি এবং আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম মক্তবে যাক, তাদের ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠুক। এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে সারা দেশে ছোট ছোট বাচ্চাদের মধ্যে ইসলামিক চিন্তাভাবনা, ইসলামিক তাদের শিক্ষার ফাউন্ডেশনটা ইসলামিকভাবে গড়ে উঠবে।
বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জানান, আল জামিয়া আস সালাফিয়া বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান আর দাওয়াহ ইলাল্লাহর পরিচালনায় সারা দেশে ৭০০ মসজিদে মক্তব পরিচালিত হচ্ছে। সুন্দরভাবে কোরআন শিক্ষা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। ছেলে মেয়ে যেন আকীদা আদর্শে কোরআন তেলাওয়াতে শক্ত হয় যে কোনো মূল্যে, এই পদক্ষেপ আমি এই দেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেই সুবাদেও পদক্ষেপ নিয়েছে। আপাতত প্রায় ৭০০-এর কাছাকাছি মক্তব চলছে। আমরা আশা করছি যে এই মক্তব অচিরেই একেবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গড়ে উঠবে ইনশাআল্লাহ। আয়োজকদের আশাবাদ, এই অলিম্পিয়াডের মাধ্যমে শিশুদের মাঝে ইসলামিক জ্ঞান চর্চার আগ্রহ আরও বাড়বে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 11 ডিসেম্বর ঢাকায় আসবেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টাইন সাবেক তারকা ফরওয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া। লাতিন বাংলা সুপার কাপের শুভেচ্ছা দূত হিসেবে আসার কথা তাদের। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। প্রথমবার বাংলাদেশে এসে এমন উচ্ছ্বাস প্রকাশ করেছে আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের এই ফুটবলাররা। লক্ষ্য লাতিন বাংলা সুপার কাপে অংশ নেয়া। জাতীয় স্টেডিয়ামে আয়োজন হতে চলা এই টুর্নামেন্ট খেলবে ব্রাজিলের ক্লাব সাও বার্নাদো। লাতিনে এই দুই ক্লাবের অনূর্ধ্ব 20 দল লড়বে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের বিপক্ষে। সম্প্রতি চীনে অনূর্ধ্ব 17 এএফসি বাছাই পর্ব খেলা বাংলাদেশ দলের 19 জনই রয়েছে এই দলে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও 4 জন প্রবাসী ফুটবলার। ক্যাসপার আছে সেন্ট্রাল ডিফেন্ডার, ভালো হাইটের, আমরা তাকে ট্রায়ালে দেখছিলাম ভালো। ইব্রাহিম আছে হোল্ডিং মিডফিল্ডার, বিতো আছে, বিতো ফরওয়ার্ডে সব জায়গায় খেলতে পারে। প্রবাবলি তার ফার্স্ট চয়েস পজিশন হচ্ছে নাম্বার 7, লেফট উইঙ্গার খেলে। আর ঈশান মালিক আছে, ঈশান মালিকে আসলে ছেলেটা একদম কম বয়স। আমাদের প্রতিপক্ষ বেশ শক্তিশালী, প্রস্তুতির সময় হাতে খুব কম পেয়েছি, তবে মাঠে সেরাটা দিতে চাই। They're very technical and they know how to play football, so we just have to match that. এদিকে ব্রাজিলকে 2 বার বিশ্বকাপ এনে দেয়া কাফু ও ম্যারাডোনা, বাতিস্তুতাদের সতীর্থ ক্যানেজিয়ার আগামী পরিকল্পনা জানিয়েছে আয়োজকরা। আমরা একটা গালা ডিনার এবং একটা ছোট্ট কালচারের আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমাদের আশা করছি জেমস ভাই থাকবেন। প্রথমত হচ্ছে এই মাঠে যারা দর্শক থাকবেন, দর্শকের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা কিন্তু 10 জন ভাগ্যবান যারা থাকবেন তারা সরাসরি মিট করতে পারবেন এই স্টারদের সাথে, এই লিজেন্ডদের সাথে। 12 ডিসেম্বর এই 2 ফুটবল তারকার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন দর্শকরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।